বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী জানান, তাদের নামে হত্যা মামলা হয়েছে। একজন শিক্ষক আসে না ক্লাসে, যারা অফিসার আমাদের আসেন না, তাদের ব্যবস্থা অলরেডি আমরা আলোচনা করেছি, তাদের বিরুদ্ধে আমরা শোকজ করব। সে দপ্তরকে বলা হয়েছে আপনারা কে কে আসে না এটা আমাকে লিস্ট দেন। শিক্ষক কর্মকর্তা জড়িত প্রশ্নে তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেব। ডিপার্টমেন্টকে আমি বলে দিয়েছি, দপ্তরকে বলে দিয়েছি, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের মতামত জানান, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কারণ আমি ভিসি হিসেবে স্বয়ং ডিপার্টমেন্টের নিতে পারি, তারা ওখান থেকে আমার কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও আমার সাথে কথা বলছে। আমি বললাম ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টের প্রচলিত নিয়মের মাধ্যমে আমার কাছে পাঠান, আমরা প্রশাসনিক অ্যাকশন নেব। 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকদিনের বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান শুরু হয়েছে। স্থল অভিযানের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছিল ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছে নেই বলেও জানিয়েছে তারা। আপাতত আংশিক অভিযান চালাতে চায় ইসরায়েলি বাহিনী। লেবাননে ইসরায়েলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে। সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও আরও কয়েকজন নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। লেবাননের চলমান হামলায় প্রায় 10 লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক দখল করেন 2017 সালের 5 জানুয়ারি। তবে এই প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকেই। অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা। 2016 সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। তিনি জানান, নিয়োগের জন্য ডিজিএফআই এর এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন। এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যবহার করেনি, আমাকে বলল যে পারভেজ ভাই দেখেন, আমি ডিজিএফআই ছেড়ে চলে আসছি, কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে। এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো। অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন। তার নিয়োগ এস আলমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে। তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আব্দুল মতিন জানান, ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেখানে ডিজিএফআই ইনভলভ হয়। তার আগে কিন্তু কোনো হয় না। এটা হচ্ছে যে পিএম এর অফিস থেকে জয়নুল আবেদিন, সে সম্ভবত এস আলমের আত্মীয় একই এলাকার, মানে কাছাকাছি তো তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্রোচ করে। ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এস আলমের প্রতিনিধি আরও বাড়ে। এরপর আসে 4 জানুয়ারি, যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা। পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা। সেখানে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের 8 থেকে 10 কর্মকর্তা। যে কাগজে সই করে আমি রিজাইন করেছি, এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা ইসলামী ব্যাংক, এটা একটা ফেক কাগজ ছিল। হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন 3 পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা জানান, ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে তেমন জলাবদ্ধতা দেখা যায়নি। তবে এবার বর্ষা মৌসুমে রেকর্ড বৃষ্টিপাতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে আছে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার অন্তত ১৫০ গ্রাম। পানিবন্দী লক্ষাধিক মানুষ। পানি উঠায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরবাড়ি। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নদী, খালবিল ভরাট হয়ে যাওয়ায় পানি নামার তেমন সুযোগও নেই। এতে ভোগান্তি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরেও পানি, বারান্দায়ও পানি, মানুষের এই অবস্থায় জীবনযাপন করা খুবই কঠিন। রাস্তার পারে দিন কাটাচ্ছে, কেউ জানে ডাঙ্গা সেদিনে চলে যাচ্ছে। নাগরিক সংগঠনগুলো বলছে, বিগত সরকারগুলোর সময়ে ভবদহ নিয়ে সঠিক পদক্ষেপ না নেয়ায় ৩ দশকের স্থায়ী এই সমস্যার সমাধান হয়নি আজও। বিগত সরকারের আমলে স্থানীয় প্রতিমন্ত্রী তাদের সমন্বয়ে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট লুটপাটের স্বার্থে জোয়ারাধার প্রকল্প বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আলমডাঙ্গা খাল খননের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য অতিরিক্ত আরও ৭টি পাম্প স্থাপনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 3.34 কিলোমিটার দৈর্ঘ্যে পাইলট আকারে পুনঃখনন কাজ চলমান আছে। জলাবদ্ধতা সমস্যাটাকে আগে একটা সহনীয় পর্যায়ে এনে তারপরে অবশ্যই জনগণ যেটা দাবি করে, জনগণের যেটা চাহিদা, তাদের চাহিদার আলোকেই আমরা স্থায়ী জলাবদ্ধতা সমস্যার ব্যবস্থা গ্রহণ করব। জলাবদ্ধতার কারণে বিস্তৃত ফসলি জমি ও হাজারের বেশি মাছের ঘের ভেসে গেছে। স্থগিত করা হয়েছে অর্ধশত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুদি দোকান থেকে কাঁচা বাজার, মাছ, মাংস, শাকসবজি, ফল সবখানেই বিক্রির পর পলিথিন ব্যাগে দেয়া হচ্ছে পণ্য। বাদ নেই সুপার শপগুলো। পলিথিনে সয়লাভ পুরো বাজার ব্যবস্থা। 2002 সালে 1 মার্চ পলিথিন নিষিদ্ধ করা হলেও তা কার্যকরে ছিল না কোনো উদ্যোগ। এবার পরিবেশের জন্য ক্ষতিকর এসব ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। তবে পলিথিন ব্যাগের বিকল্প কি? এক্ষেত্রে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। কাগজের ঠোঙাও হতে পারে হালকা ও শুকনো পণ্য বহনে বিকল্প। পলিথিনের বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব, পচনশীল পাট, কাপড়, কাগজ কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ সহজলভ্য করতে হবে। মানুষ যাতে চাইলেই এটি নাগালের ভিতরে পায় সেই ব্যবস্থা করতে হবে। তবে তরল ও পচনশীল পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে পানি নিরোধক ব্যাগ। এ বিষয়ে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে রয়েছে সফলতার সম্ভাবনা। যারা বোতলজাত কিনেন সেইগুলা কিভাবে সেটা ব্যবহার করলো, সেগুলা পরবর্তীতে কিভাবে রিসাইকেল করব, কিভাবে সংগ্রহ করব, তৈলের যে বিষয়টা আছে, যারা খোলা বাজার থেকে কিনেন তারা কিন্তু তার আগের যে পাত্রটা সেটা ব্যবহার করতে পারেন। পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তথ্য, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। আর দেশে সরকারি হিসেবে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হচ্ছে 24,000 টন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।